Hello everyone. Today we are starting with the cytoplasmic structure. Previously we have completed cell wall, cell membrane and cytoplasm. আমরা তাহলে সাইটোপ্লাজমের মধ্যে কি দেখেছিলাম? তাহলে সাইটোপ্লাজমের মধ্যে আমরা দেখেছিলাম যে ম্যাট্রিক্স পার্ট এবং সাইটোপ্লাজমিক স্ট্রাকচার পার্ট। এবং সাইটোপ্লাজমিক যে স্ট্রাকচার ছিল সেটাকে দুটো ভাগে ভাগ করেছিলাম। একটা ছিল আমাদের সেল অর্গানেলস এবং অ্যানাদার যেটা ছিল সেটা ছিল আমাদের সেল ইনক্লুশন। তাহলে আমরা সেল ইনক্লুশনটা নিয়ে আমরা চ্যাপ্টারের শেষের দিকে ডিসকাশন করব। প্রথমে আমরা সেল অর্গানগুলোকে ডিসকাশন করে নেব। তাহলে সেল অর্গানস যেগুলো ছিল সেগুলো আবার ছিল সিঙ্গেল মেমব্রেনাস, ডাবল মেমব্রেনাস, মেমব্রেনলেস এরকম বিভিন্ন অর্গানেল ছিল। তাহলে আমরা প্রথমে সিঙ্গেল মেমব্রেনাস অর্গানেল দিয়ে ডিসকাশনটা শুরু করব। অর্থাৎ আজকে আমরা সেল অর্গানেলগুলো একে একে ডিসকাশনটা শুরু করব। তাহলে ফার্স্ট যে সেল অর্গানেলটা আমরা ডিসকাশন করব সেটা হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা হচ্ছে অবশ্যই সিঙ্গেল মেমব্রেনাস একটা অর্গানেল এবং এটা নেটওয়ার্ক তৈরি করা, যেটা নাম দেওয়া হয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সো আর টুডেস টপিক ইজ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অ্যাপ্লিকেশন আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ইআর। তাহলে নামটা এমন কেন হয়েছে বললাম যে এন্ডোপ্লাজমিক মানে উইদিন সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের মধ্যে থাকে। আর রেটিকুলাম ইন ফ্রেমওয়ার্ক আর নেটওয়ার্ক টাইপের স্ট্রাকচার, অর্থাৎ এটা একটা নেটওয়ার্ক তৈরি করে এবং মেমব্রেনাস স্ট্রাকচার সেটা দিয়ে নেটওয়ার্কটা তৈরি, ওই জন্য নাম দেওয়া আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সাইটোপ্লাজমের মধ্যে থাকছে ওই জন্য নামটা এন্ডোপ্লাজমিক। এবার আমরা যদি দেখি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ডিসকভারি কে করেছিলেন ফার্স্ট, তাহলে আমরা ডিসকভারি যদি দেখি, discovered by গার্নিয়ার। তাহলে গার্নিয়ার প্রথম এন্ডোপ্লাজমিক রেটিকুলামটাকে ডিসকভার করেছিলেন। তারপরে যদি আমরা দেখি টার্ম ইন ইয়ার গিভেন বাই, এন্ডোরেটিকুলামের টার্মটা দিয়েছিলেন পোর্টার, সায়েন্টিস্ট পোর্টার। এবার যদি আমরা আল্ট্রা স্ট্রাকচার দেখি, আল্ট্রা স্ট্রাকচার of ear given by three scientists, Porter, Claude and Fullen। তাহলে এই তিনজন সায়েন্টিস্ট আল্ট্রা স্ট্রাকচার অর্থাৎ আণবিক গঠন দিয়েছিলেন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের। এবার যদি আমরা লোকেশনটা দেখে নিই একবার, এবার যদি লোকেশনটা দেখা যায়, লোকেশন, তাহলে লোকেশন যদি দেখা যায় প্রথমত আমাদের অ্যাবসেন্ট ইন প্রোক্যারিওটিক সেল। আমরা জানি প্রোক্যারিওটিক সেলে কোনো আমাদের মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার থাকে না, তাহলে প্রোক্যারিওটিক সেলে অ্যাবসেন্ট হবে, এটাই স্বাভাবিক। তারপরে যদি দেখা যায় প্রেজেন্ট ইন অল ইউক্যারিওটিক সেল, অল ইউক্যারিওটিক সেল এক্সেপ্ট, তাহলে আমরা কি এখানে বলতে পারি এক্সেপ্ট, অর্থাৎ এক্সেপশন যেটা আছে, এক্সেপ্ট কোথায় 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 আমরা দেখতে পাবো না। একটা হচ্ছে আমাদের ম্যাচিওর ম্যামেলিয়ান আরবিসি, অর্থাৎ আমাদের ম্যামেলিয়ানদের যে ম্যাচিওর আরবিসি আছে সেখানে আমরা কোনো মেমব্রেন বাউন্ড স্ট্রাকচারই দেখতে পাবো না, তাহলে এখানে ইয়ার থাকবে না। আর আরেকটা যদি আমরা দেখি আমাদের জার্মিনাল সেল, জার্মিনাল সেল অর্থাৎ আমাদের জনন কোষ যদি দেখা যায়, তাহলে সেটা জনন কোষের ক্ষেত্রে কি থাকছে, অ্যাবসেন্ট থাকছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে প্রোক্যারিওটে থাকছে না, ইউক্যারিওটে থাকবে সমস্ত ইউক্যারিওট, কিন্তু এক্সেপশন বা ব্যতিক্রম যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে আমাদের ম্যাচিওর ম্যামেলিয়ান আরবিসি এন্ড জার্মিনাল সেল। তাহলে এই দুটো জায়গায় অ্যাবসেন্ট থাকছে। এবার যদি আমরা দেখি যে এলিমেন্টস আর কম্পোনেন্টস অফ ইয়ার, তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কম্পোনেন্টস গুলো আমরা যদি দেখি তাহলে কি কি পার্ট দেখব, তাহলে তিনটে মেইন পার্ট এখানে দেখা যাবে। তাহলে ফার্স্ট যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে সিস্টার্নি, সিস্টার্নি। তাহলে সেকেন্ড যদি আমরা দেখি তাহলে ভেসিকেল, থার্ড যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে আমাদের টিউবিউলস। তাহলে তিনটে পার্ট বা তিনটে এলিমেন্ট বা কম্পোনেন্ট দ্বারা আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি, অর্থাৎ যে আল্ট্রা স্ট্রাকচারটা দিয়েছিলাম তাহলে এখানে তিনটে কম্পোনেন্ট বা এলিমেন্ট ছিল, তার একটা ছিল সিস্টার্নি, একটা ছিল ভেসিকেল, একটা হচ্ছে আমাদের টিউবিউলস। তাহলে এরা মিলিতভাবে যে নেটওয়ার্ক বা ফ্রেমওয়ার্ক টাইপের স্ট্রাকচার তৈরি করেছে তারই নাম হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এবার আমরা সেই স্ট্রাকচারে চলে আসি। এবার তাহলে আমরা স্ট্রাকচারটা দেখে নিই। তাহলে আমরা এখানে স্ট্রাকচার দেব ইয়ার এর স্ট্রাকচার। তাহলে স্ট্রাকচারটা
বুঝতে গেলে আমাদের ডায়াগ্রামটা দেখতে হবে যে কিভাবে এই তিনটি এলিমেন্ট সিস্টেম ভেসিকল এন্ড টিউবুলস অ্যারেঞ্জ থাকে, তাহলে আমাদের স্ট্রাকচারটা আরো ইজি হয়ে যাবে বুঝতে। তাহলে আমরা এখানে প্রথমে কি করব, ডায়াগ্রামটা দেখাবো। তাহলে আমরা এখানে নিউক্লিয়ার মেমব্রেন দেখালাম, তাহলে এখানে নিউক্লিয়াস প্রেজেন্ট থাকছে, এখানে আমরা নিউক্লিওলাস দেখিয়ে দিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের নিউক্লিওলাস, এবং এখানে আমাদের সেই জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ প্রেজেন্ট থাকবে। তাহলে এবার এই যে নিউক্লিয়ার মেমব্রেন যেটা দেখছি, তাহলে নিউক্লিয়ার মেমব্রেন থেকে কি দেখা যায়, আউটগ্রোথ বা ব্লেডিং হবে। তাহলে কি হবে, আমরা নিউক্লিয়ার মেমব্রেন থেকে আউটগ্রোথ বা ব্লেডিং দেখতে পাবো। তাহলে সেটা এইভাবে দেখানো যেতে পারে, এরকম ব্লেডিং দেখা যায়। তাহলে এই যে আউটগ্রোথ বা ব্লেডিং যেটা হলো, এবার এটা কি করবে, স্যাক লাইক বা টিউবুলার স্যাক লাইক স্ট্রাকচার ফর্মেশন করবে। সেটা কেমন, তাহলে সেটা যদি দেখানো যায় যে নিউক্লিয়ার মেমব্রেনের সঙ্গে সেটা কানেক্টেড থাকবে, তাহলে এইভাবে স্ট্রাকচার ফর্মেশন করবে। তাহলে এরকম স্যাক লাইক স্ট্রাকচার অনেকগুলো ফর্মেশন করবে। তাহলে আমরা আরো দেখালাম, এবং একটার সঙ্গে আরেকটা ইন্টারকানেক্টেড। তাহলে আমরা এইভাবে এই জন্য দেখাচ্ছি যে একটার সঙ্গে আরেকটা ইন্টারকানেক্টেড। তাহলে এটা হচ্ছে আমাদের সিস্টানি পার্ট। তাহলে এখানে যে আমরা স্ট্রাকচার তৈরি করব সেটা হচ্ছে আমাদের সিস্টানি পার্ট। তাহলে কিভাবে তৈরি হলো, নিউক্লিয়ার মেমব্রেন ব্লেডিং হয়ে ফর্মেশন হয়েছে। এবার যদি দেখা যায় যে সিস্টানির চারিপাশে আমরা এখানে কি দেখতে পাবো, এরকম স্ট্রাকচার দেখতে পাবো। তাহলে এটাকে বলা হচ্ছে ভেসিকেল। তাহলে এটা হচ্ছে আমাদের ভেসিকেল পার্ট। এবার এই যে আমাদের সিস্টানি পার্টের পরে যদি দেখা যায়, তাহলে সেখানে আমরা এটা হচ্ছে আমাদের আনব্রাঞ্চ এবং ব্রাঞ্চ স্ট্রাকচার আমরা দেখতে পাবো। তাহলে এখান থেকে কি হবে, ব্রাঞ্চিং আমরা দেখতে পাবো। তাহলে সেটা যদি দেখানো যায়, তাহলে এখানে এরকম আমরা ব্রাঞ্চিং দেখতে পাবো, এবং এই ব্রাঞ্চিং যেগুলো আছে সেগুলো আমাদের সেল মেমব্রেনের সঙ্গে কানেক্টেড। তাহলে আমরা এখানে যেটা দেখালাম, এটা হচ্ছে আমাদের সেল মেমব্রেন। তাহলে আমরা কি দেখলাম, এখানে যদি দেখা যায় তাহলে আমরা নিউক্লিয়ার মেমব্রেন থেকে আউটগ্রোথ যেটা দেখতে পাচ্ছি, তাহলে সেটা স্যাক লাইক স্ট্রাকচার ফর্মেশন হচ্ছে, একটার সঙ্গে আরেকটা ইন্টারকানেক্টেড, এবং এটা হচ্ছে আনব্রাঞ্চ। তাহলে এখানে কোনো ব্রাঞ্চিং নেই। তাহলে এটা হচ্ছে আমাদের সিস্টানি পার্ট, যেটা ব্লু কালার দিয়ে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে, এবং আমরা রেড কালার দিয়ে যে স্ফেরিক্যাল স্ট্রাকচার গুলো তৈরি করেছি, তাহলে নিয়ার সিস্টানি, তাহলে সিস্টানির কাছাকাছি যে গোলাকার স্ট্রাকচার গুলো আমরা দেখিয়েছি, তাহলে সেটা কিন্তু আমাদের কি, যে ভেসিকেল। এবার আমাদের সিস্টানির পরের পার্ট যদি দেখা যায়, তাহলে সেগুলো কি হচ্ছে, ব্রাঞ্চিং হয়ে গেছে। তাহলে সেটা টিউবুলার স্ট্রাকচার, তাহলে সেটাকে বলা হবে টিউবুলস। তাহলে এটা হচ্ছে আমাদের সিস্টানি পার্ট, এটা হচ্ছে আমাদের ভেসিকেল পার্ট, এবং এটা হচ্ছে আমাদের টিউবুলস পার্ট। তাহলে টিউবুলস পার্টটা কি হয়েছে, একটু ব্রডার হচ্ছে। তাহলে এগুলো দেখো সিস্টানিগুলো একটু ন্যারো হয়, অর্থাৎ সংকীর্ণ হয়, ভিতরে লুমেনটা ছোট বা সরু হবে। কিন্তু আমাদের টিউবুল যদি দেখা যায়, তাহলে তার লুমেন্সটা কি, ভিতরটা অনেক বেশি ফাঁপা বা ভিতরটা ডায়ামিটারটা বেশি। তাহলে সেটা হচ্ছে আমাদের টিউবুলের ক্ষেত্রে সেটা ব্রাঞ্চিং হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আনব্রাঞ্চ, এটা হচ্ছে ব্রাঞ্চ, অর্থাৎ শাখা প্রশাখা যুক্ত। এবং তাদের কানেকশন যদি দেখা, তাহলে নিউক্লিয়ার মেমব্রেন থেকে তারা কোথায় যাচ্ছে, এখান থেকে যদি শুরু করা যায়, তাহলে কানেকশনটা কোথায় থাকছে, প্লাজমা মেমব্রেন পর্যন্ত। তাহলে টোটাল স্ট্রাকচার যদি আমরা দেখি, তাহলে এইভাবে নিউক্লিয়ার মেমব্রেন থেকে চারিদিকে যদি এরকম স্ট্রাকচার ফর্মেশন হয়, তাহলে কি টোটালটা নেটওয়ার্কের মতন লাগছে। তাহলে মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার সাইটোপ্লাজমের মধ্যে প্রেজেন্ট আছে, ফলে সেখানে একটা নেটওয়ার্ক বা ফ্রেমওয়ার্ক তৈরি করছে, বলে এটাকে বলা হয়েছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার আমরা এই যে সিস্টানি পার্ট বলছি, বা টিউবুলস পার্ট বলছি, বা ভেসিকল পার্ট বলছি, সেইগুলো সম্পর্কে ডেসক্রিপশনটা দেখে নিই। তাহলে প্রথমে সিস্টানি সম্পর্কে যদি দেখা যায়, তাহলে ফার্স্ট আমাদের কি ছিল, ফার্স্ট পার্ট সিস্টানি। তাহলে সিস্টানি আমরা কি দেখলাম, কিভাবে ফর্মেশন হয়েছে, বাই ব্লেডিং অফ নিউক্লিয়ার মেমব্রেন। তাহলে নিউক্লিয়ার মেমব্রেনের ব্লেডিং এর দ্বারা এটা তৈরি হয়েছে। সেকেন্ড যদি আমরা দেখি, তাহলে কি হয়, এটা হচ্ছে আনব্রাঞ্চড, অর্থাৎ এটা শাখা প্রশাখা থাকে না, এন্ড ন্যারোয়ার সংকীর্ণ হবে। তারপর যদি দেখা যায় যে আমাদের এই যে সিস্টানির উপরে আমরা এখানে দেখাবো যে এখানে কি থাকে, রাইবোজোম স্টার্টেড থাকবে। তাহলে সিস্টানি যে মেমব্রেন, সেখানে আমরা রাইবোজোম স্টার্টেড কন্ডিশনে দেখব। তাহলে টোটাল সিস্টানি পার্ট যেটা আমাদের আছে, তাহলে সেখানে রাইবোজোম দ্বারা আবৃত থাকবে, বা রাইবোজোম দ্বারা আমাদের সেই সিস্টানির মেমব্রেনে প্রেজেন্ট থাকবে। সেই জন্য আমরা এখানে রাইবোজোম দেখাচ্ছি। অর্থাৎ আমাদের সিস্টানি
যদি দেখা যায় তাহলে এটা হচ্ছে ন্যারো টিউবুলার স্ট্রাকচার নিউক্লিয়ার মেমব্রেন থেকে তৈরি হয়েছে এবং এখানে আমাদের রাইবোজোম দানা প্রেজেন্ট থাকবে, কিন্তু আমরা টিউবুলস এর ক্ষেত্রে দেখব যে সেখানে রাইবোজোম দানা প্রেজেন্ট থাকছে না। তো যাই হোক আমরা এখানে কি দেখাবো যে স্টার্টেড উইথ রাইবোজোম, তাহলে এটা রাইবোজোম দ্বারা স্টার্টেড থাকে। তারপরে যদি আমরা দেখি তাহলে কি হচ্ছে, রাইবোজোম গুলো এই যে মেমব্রেনের সঙ্গে অ্যাটাচ হয়ে থাকছে, তাহলে একটা বিশেষ প্রোটিনের সঙ্গে অ্যাটাচ হয়ে থাকে, তাহলে রাইবোজোম attached with the membrane, তাহলে মেমব্রেনের সঙ্গে অ্যাটাচ হয়ে থাকছে, তাহলে কিসের সাহায্যে, একটা বিশেষ ধরনের প্রোটিনের সাহায্যে। সেই প্রোটিনের নাম কি, প্রোটিনের নাম হচ্ছে রাইবোফোরিন। তাহলে রাইবোফোরিন প্রোটিনের সাহায্যে আমাদের রাইবোজোম দানাগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সিস্টার্নিড মেমব্রেনের সঙ্গে অ্যাটাচ বা স্টার্টেড হয়ে থাকছে। তাহলে এখানে স্টার্টেডের কথা বলা হচ্ছে যে আমাদের রাইবোজোম দানা প্রেজেন্ট থাকছে বা রাইবোজোম প্রেজেন্ট থাকছে কিসের সাহায্যে, রাইবোফোরিন প্রোটিনের সাহায্যে তারা অ্যাটাচ হয়ে থাকছে। তাহলে এটা হচ্ছে আমাদের সিস্টার্নিড বৈশিষ্ট্য। এবং যদি আমরা ডায়ামিটার দেখে নিই তাহলে এর ডায়ামিটার না বলে আমরা লুমেন যদি বলি, লুমেন হচ্ছে আমাদের 40 to 50 মাইক্রোমিটার। তাহলে আমাদের 40 থেকে 50 মাইক্রোমিটার হচ্ছে লুমেনের ভিতরে যে গহ্বরটা, সেই স্থানটা আমরা দেখাচ্ছি যে 40 থেকে 50 মাইক্রোমিটার। এবার আমাদের সেকেন্ড পার্ট যদি চলে আসি, সেকেন্ড পার্ট কি বলা হচ্ছে, ভেসিকেল। তাহলে ভেসিকেল পার্ট যদি দেখানো যায় তাহলে এটা কি হচ্ছে, স্ফেরিক্যাল স্ট্রাকচার। তাহলে এটা হচ্ছে আমাদের স্ফেরিক্যাল স্ট্রাকচার। কোথায় প্রেজেন্ট থাকছে, ক্লোজার টু সিস্টার্নি। তাহলে কোথায় থাকবে, ক্লোজার টু সিস্টার্নি। তাহলে সিস্টার্নির কাছাকাছি অবস্থান করবে। ভেসিকেলে আমাদের টিউবুলসের এখানে থাকবে না এমনটা নয়, কিন্তু টিউবুলসের ওখানে ভেসিকেলের সংখ্যাটা কম হয়, কিন্তু সিস্টার্নির কাছে ভেসিকেলের সংখ্যা সবথেকে বেশি হয়। তাহলে ক্লোজার টু সিস্টার্নি যেটা বলা হয় যে স্ফেরিক্যাল স্ট্রাকচার। এটাও কি থাকতে পারে, মে স্টার্টেড উইথ রাইবোজোম। তাহলে এটাও রাইবোজোম দ্বারা আবৃত থাকতে পারে। তাহলে আমরা এখানে কয়েকটাকে দেখানো যেতেই পারে, আমরা অন্য কালার এখানে ইউজ করছি যেহেতু রেড দিয়ে দেখানো হয়েছে ভেসিকেল। তাহলে এই ভেসিকেল গুলো কিন্তু রাইবোজোম দ্বারা স্টার্টেড থাকতে পারে এবং এর ডায়ামিটার বা লুমেন যদি দেখা যায় তাহলে এটা হচ্ছে আমাদের কত হয়, যে 50 থেকে 500 মাইক্রোমিটার। কারণ ভেসিকেল গুলো বেশ লার্জ সাইজের হয়, তাহলে ভিতরের গহ্বরটা অনেক বড়। এবার আমরা চলে আসি আমাদের থার্ড পার্ট যেটা টিউবুলস। তাহলে টিউবুলস যদি দেখা যায় তাহলে টিউবুলস কোথা থেকে তৈরি হয়েছে, সিস্টার্নি থেকে ফর্মেশন হয়েছে এবং কানেকশন হয়েছে কার সঙ্গে, আমাদের প্লাজমা মেমব্রেনের সঙ্গে। তাহলে আমরা এটাকে কি বলতে পারি, ব্রাঞ্চড টিউবুলার স্ট্রাকচার। তাহলে আমাদের টিউবুলসটা কেমন দেখতে, শাখা প্রশাখা যুক্ত এবং আমাদের টিউবুলার মানে নলাকার গঠন, অর্থাৎ শাখা প্রশাখা যুক্ত। এর লুমেনটা যদি দেখা যায় তাহলে এর লুমেন হচ্ছে 50 থেকে 100 মাইক্রোমিটার, অর্থাৎ এটা সিস্টার্নি থেকে ভিতরে লুমেনের যে ডায়ামিটার সেটা কিন্তু বেশি থাকছে, অর্থাৎ এটা ন্যারোয়ার হয়, এটা ব্রডার হয়, এটা আনব্রাঞ্চড হয়, এটা হচ্ছে আমাদের ব্রাঞ্চ শাখা প্রশাখা যুক্ত হবে। এবং এটা হচ্ছে ক্লোজার টু নিউক্লিয়ার মেমব্রেন। তাই এটা যদি দেখা যায় তাহলে কি লিখতে পারি আমরা, ক্লোজার টু প্লাজমা মেমব্রেন, অর্থাৎ এটা নিউক্লিয় পর্দা নয়, এটা কোষ পর্দার কাছাকাছি অবস্থান করছে। এবং এখানে আমরা রাইবোজোম কিন্তু দেখাচ্ছি না বা রাইবোজোম অ্যাবসেন্ট, অর্থাৎ এখানে আমাদের রাইবোজোমটা থাকবে না। তাহলে এখানে আমরা কি দেখছি, রাইবোজোম অ্যাবসেন্ট। তাহলে এই হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের তিনটে এলিমেন্ট। তাহলে কি বলা হলো, সিস্টার্নিটা নিউক্লিয়ার মেমব্রেন থেকে ব্লেডিং হয়ে ফর্মেশন হবে, ন্যারোয়ার হবে এবং সেটা আনব্রাঞ্চ অর্থাৎ শাখা প্রশাখা বিহীন, এবং কি হবে, সেটা রাইবোজোম দানা দ্বারা স্টার্টেড থাকবে। রাইবোজোম দানাগুলো রাইবোফোরিন প্রোটিনের সঙ্গে সেই মেমব্রেনের সঙ্গে অ্যাটাচ থাকছে, কাছাকাছি থাকছে আমাদের ভেসিকেল পার্ট। সেকেন্ড পার্ট যেটা আমাদের ইয়ার এর, তাহলে সেই ভেসিকেল গুলো যদি দেখা যায় 50 থেকে 500 মাইক্রোমিটার পর্যন্ত সেটা হতে পারে সাইজটা, এবং সেখানে রাইবোজোম স্টার্টেড থাকতে পারে এবং তাদের অবস্থান যদি দেখা যায় তাহলে ক্লোজার টু সিস্টার্নি, অর্থাৎ এখানে সিস্টার্নির এই যে এন্ড পার্টগুলো এগুলো কেটেই তৈরি হয় ভেসিকেল পার্টটা। তারপর যদি দেখা যায় যে আমাদের সিস্টার্নির পরের যে অংশটা, তাহলে সেটা হচ্ছে আমাদের রাইবোজোম বিহীন সিস্টার্নি এক কথায়। তার মানে সিস্টার্নিগুলো যখন রাইবোজোম মুক্ত হবে তখনই তার নাম হবে টিউবুলস, কিন্তু তারা যখন শাখা প্রশাখা যুক্ত হয়ে যাচ্ছে
আমাদের প্লাজমা মেমব্রেনের সঙ্গে কানেক্টেড থাকছে এবং এদের লুমেনটা যদি দেখা যায় ডায়ামিটারটা কি হচ্ছে অনেক বেশি, তাহলে এখানে হচ্ছে আমাদের 40 থেকে 50, এখানে হচ্ছে 50 থেকে 100 মাইক্রোমিটার এর হচ্ছে ডায়ামিটার। এবং এখানে রাইবোজোম আমাদের কিন্তু অ্যাবসেন্ট। তাহলে এই হচ্ছে আমাদের টিউবুলস পার্ট। তাহলে টোটাল যদি দেখা যায় তাহলে নিউক্লিয়ার মেমব্রেন, তারপর সিস্টার্নি পার্ট, তারপর টিউবুলস পার্ট। তাহলে নিউক্লিয়ার মেমব্রেনের সঙ্গে প্লাজমা মেমব্রেনের একটা সরাসরি কানেকশন তৈরি করছে। তার মানে এখান থেকে কোনো একটা জিনিস তৈরি হয় সেটা সেলের মধ্যে অন্য অর্গানিজের কাছে যেতে পারে, অথবা এখান থেকে পার্শ্ববর্তী বা প্রতিবেশী যে নেইবারিং সেল আছে সেখানে কিন্তু কোনো একটা পার্টিকেল যেতে পারে বা কোনো একটা উপাদান সেখান থেকে ট্রান্সফার হতে পারে, অর্থাৎ ট্রান্সপোর্ট করতে এটা সহযোগিতা করছে। এবং টোটাল স্ট্রাকচার যদি দেখা যায় তাহলে সেটা কি মনে হচ্ছে মেমব্রেন বাউন্ড, তাহলে এটা সব স্যাক লাইক স্ট্রাকচার। তাহলে ভিতরটা যদি দেখা যায় তাহলে এটা হচ্ছে কি টিউবুলসের ভিতরে লুমেন, এখানে যদি দেখা যায় সিস্টানের ভিতরে লুমেন, এখানে যদি দেখা যায় তাহলে নিউক্লিয়ার মেমব্রেনের দুটো নিউক্লিয়ার মেমব্রেনের মাঝখানে জায়গা সেটাকে বলা হয় পেরিনিউক্লিয়ার স্পেস, অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেনের যে স্পেস তার সঙ্গে আমাদের ইআর এর ডাইরেক্ট কানেকশন আছে, অর্থাৎ ভিতরে একটা লুমেন পার্ট তৈরি করছে, সেটাকে আমরা বলতে পারি লুমিনাল স্পেস। তাহলে ভিতরে যে জায়গাটা থাকে এটাকে বলা হয় লুমিনাল স্পেস। এবং এই যে টিউবুলার স্ট্রাকচার বা নেটওয়ার্ক যেটা তৈরি হয়েছে তার বাইরের যে স্ট্রাকচার যে জায়গাটা, অর্থাৎ যেখানে সাইটোপ্লাজম প্রেজেন্ট থাকছে, এই যে জায়গাগুলো থেকে প্রেজেন্ট থাকবে সাইটোপ্লাজম প্রেজেন্ট থাকবে, তাহলে এই জায়গাগুলোকে আমরা বলে থাকি এক্সট্রা লুমিনাল স্পেস। অর্থাৎ এখানে কি করছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটা নেটওয়ার্ক তৈরি করলো, নিউক্লিয়ার মেমব্রেন টু প্লাজমা মেমব্রেনের মধ্যে একটা ডাইরেক্ট কানেকশন আছে এবং একটা নেটওয়ার্ক তৈরি করেছে সেই জন্য, এবং সাইটোপ্লাজমের মধ্যে অবস্থান করছে বলে নাম দেওয়া হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং সেটা যদি দেখা যায় যে আমাদের ইআর এর ভিতরে একটা লুমেন আছে সেটা হচ্ছে লুমিনাল স্পেস, এবং ইআর এর বাইরে যদি দেখা যায় সেখানে কি থাকছে সাইটোপ্লাজম, যেহেতু এই স্ট্রাকচারটা সাইটোপ্লাজমে অবস্থান করছে তাহলে এটাকে লুমিনাল স্পেস বলা হবে এবং বাইরেটাকে বলা হবে এক্সট্রা লুমিনাল স্পেস। তাহলে এই হলো আমাদের ইআর এর স্ট্রাকচার। এবার আমরা টাইপস দেখে নেব। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম টাইপস যদি আমরা দেখি তাহলে সেটা আবার দুটো টাইপসের, একটা হচ্ছে আমাদের আরিয়া, একটা হচ্ছে আমাদের আরিয়া, আর একটা যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে আমাদের এসিআর। তাহলে আমরা আরিয়া আর এসিআর এর ডিফারেন্সটা একবার দেখে নিতে হবে। তাহলে এবার এটা যদি লোকেশন দেখা যায় তাহলে এটা হচ্ছে ক্লোজার টু নিউক্লিয়ার মেমব্রেন, কারণ এটা নিউক্লিয়ার মেমব্রেন থেকে যেহেতু ব্লেডিং এর উৎপত্তি লাভ করছে তাহলে নিউক্লিয়ার মেমব্রেনের কাছাকাছি অবস্থান করছে। এটা আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে ক্লোজার টু প্লাজমা মেমব্রেন। তাহলে এটার অবস্থান কোথায় প্লাজমা মেমব্রেনের কাছাকাছি আছে। তাহলে এটাতে যদি দেখা যায় রাইবোজোম প্রেজেন্ট, এটাতে যদি দেখা যায় তাহলে আমাদের রাইবোজোম অ্যাবসেন্ট, তাহলে এখানে রাইবোজোম অ্যাবসেন্ট থাকে। এবং এটাতে যদি দেখা যায় যে মেনলি কি পার্ট থাকে, মেনলি যদি আমরা দেখি তাহলে কি পার্ট থাকবে সিস্টার্নি পার্ট থাকবে। এবং এখানে যদি দেখা যায় তাহলে এটা মেনলি কোন পার্ট থাকবে, তাহলে মেনলি হচ্ছে আমাদের টিউবুলস পার্ট থাকবে। তাহলে এটা আমাদের সিস্টার্নি পার্ট দ্বারা তৈরি, আর এটা মেনলি এটা হচ্ছে আমাদের টিউবুলস পার্ট দ্বারা তৈরি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের আনব্রাঞ্চড, এটা হচ্ছে আমাদের ব্রাঞ্চ টিউবুলার পার্ট। তাহলে এটা হচ্ছে আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে আমাদের আনব্রাঞ্চড, তাহলে এটা আমাদের আনব্রাঞ্চড। এটা যদি দেখা যায় তাহলে এটা হচ্ছে ব্রাঞ্চিং আছে, অর্থাৎ এটা হচ্ছে ব্রাঞ্চড স্ট্রাকচার, অর্থাৎ শাখা প্রশাখা যুক্ত। এটা যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে আমাদের ন্যারোয়ার, এটা যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে ব্রডার, তাহলে লুমেনটা অনেক বেশি চওড়া হবে। তাহলে এই হলো এদের বেসিক ডিফারেন্স। এবার যদি ফাংশন দেখা যায় তাহলে এটা কি করে, এটা হচ্ছে প্রোটিন সিনথেসিস করে, প্রোটিন সিনথেসিস এন্ড ট্রান্সপোর্ট। তাহলে আমরা কি দেখছি নিউক্লিয়ার মেমব্রেনের সঙ্গে সরাসরি প্লাজমা মেমব্রেনের কানেকশন আছে, বা এই যে ভেসিকল গুলো আছে তাহলে সেইগুলোর সাহায্যে অন্যান্য অর্গানিজ বা অঙ্গাণুর সঙ্গে তার কানেকশন থাকে, আবার প্রতিবেশী কোষের সঙ্গে ইআর এর কানেকশন থাকছে, অর্থাৎ এরা মেইনলি ট্রান্সপোর্ট করে থাকে। সেই জন্য এরা কি করছে প্রোটিন সিনথেসিস করে প্লাস ট্রান্সপোর্ট করে, কারণ এখানে কি আছে প্রোটিন সিনথেসিসের জন্য আমাদের রাইবোজোম প্রেজেন্ট আছে। আর এখানে যদি দেখা যায় তাহলে এটা হচ্ছে ফ্যাট সিনথেসিস করে, তাহলে এখানে কি হবে এসিআর আমাদের ফ্যাট সিনথেসিস এন্ড ট্রান্সপোর্ট, তাহলে রয়েছে ফ্যাট সিনথেসিস করছে এবং তার ট্রান্সপোর্ট করছে। তাহলে আমাদের আরিয়া এসিআর এর অবস্থান কোথায় হবে যদি দেখা যায় তাহলে কোন সেলে আমরা পাবো,
তাহলে যে কোষের মেটাবলিক অ্যাক্টিভিটি যত বেশি হবে তাহলে এটা দেখা যায় প্রোটিন সিনথেসিস হচ্ছে, এটা হচ্ছে ফ্যাট সিনথেসিস। তাহলে যে কোষে প্রোটিন সিনথেসিসের দরকার হবে সেই কোষে আরএনএ বেশি থাকবে, যেখানে ফ্যাট সিনথেসিস দরকার হবে সেখানে এসিআর থাকবে। তাহলে এবার আমরা যদি এখানে एग्जांपल নিই তাহলে আমরা বললাম যে ফাইব্রোব্লাস্ট সেল, ফাইব্রোব্লাস্ট সেলে কি করে, তাহলে এখান থেকে প্রোটিন ফর্মেশন হয়। একটা হচ্ছে কোলাজেন ফাইবার তৈরি হয়, সেটাও প্রোটিনের তৈরি, কোলাজেন ফাইবার। সেকেন্ড যদি আমরা দেখি ইলাস্টিন ফাইবার, ইলাস্টিন ফাইবার। তাহলে এই দুটো ফাইবারের কথা বলা হলে এর দুটো হচ্ছে কি প্রোটিন, প্রোটিনের তৈরি। তাহলে এই প্রোটিনটা তৈরি হলো কোথা থেকে, ফাইব্রোব্লাস্ট সেল থেকে তৈরি হলো। তাহলে ফাইব্রোব্লাস্ট সেলের মধ্যে কি থাকতে হবে, যদি আরইআর থাকে তবেই তো এই দুটো প্রোটিন তৈরি হবে। অর্থাৎ যে সেলের প্রোটিন তৈরি করা দরকার হবে সেই সেলের মধ্যে আমরা আরইআর বেশি বেশি পাবো, এবং যেখানে ফ্যাট তৈরি করা দরকার হবে সেখানে আমাদের এসিআর পাবো। এবার যদি দেখা যায় আর কোথায়, আমরা আমাদের পরিচিত একটা সেল বললাম, সেটা হচ্ছে আমাদের যে বিটা সেল of islets of Langerhans, Langerhans। তাহলে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর বিটা কোষ যেটা আছে, তাহলে সেখান থেকে আমরা কি পাবো, তাহলে সেখান থেকে যদি দেখা যায় তাহলে এখান থেকে আমরা পেয়ে থাকি ইনসুলিন। তাহলে ইনসুলিন একটা প্রোটিন হরমোন। তাহলে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর বিটা কোষ, তাহলে প্যানক্রিয়াসের যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স মানে সেখানে যে বিটা কোষ আছে সেখান থেকে ইনসুলিন হরমোন তৈরি হচ্ছে। তাহলে ইনসুলিনটা প্রোটিন ধর্মী। তাহলে এই প্রোটিনটা হইলো কোথা থেকে, তাহলে এই প্রোটিনটা ওই কোষের মধ্যে তৈরি হয়েছে কিভাবে, আরইআর এর সাহায্যে। অর্থাৎ বিটা কোষের মধ্যে যদি আমরা দেখা যায় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, তাহলে সেখানে বেশি বেশি কি থাকবে, আরইআর থাকবে। অর্থাৎ এক কথায় যেখানে প্রোটিন সিনথেসিসের রিকোয়ারমেন্টটা বেশি সেখানে আরইআর বেশি প্রেজেন্ট থাকবে। এবার দেখা যাক আমাদের এসিআর কোথায় থাকছে। তাহলে এসিআর এর আমরা লোকেশন যদি দেখি তাহলে আমরা কোথায় পাবো, যে এটা আমাদের অ্যাডিপোসাইট সেলে থাকবে, অ্যাডিপোসাইট সেল, চর্বি কোষ। তাহলে অ্যাডিপোসাইট সেলের মধ্যে আমরা যদি দেখি তাহলে সেখানে কি হয়, চর্বি বা ফ্যাট সংশ্লেষ হবে এবং তার স্টোরেজ হয়। তাহলে অ্যাডিপোসাইট সেলের মধ্যে কি হবে, আমাদের এসিআর বেশি প্রেজেন্ট থাকবে। আর কোথায় আমরা পাবো, আর যদি আমরা দেখি তো আমাদের লেডিক সেল, লেডিক সেল। তারপরে যদি দেখা যায় যে আমাদের ফলিকুলার সেল, ফলিকুলার সেল। তাহলে আমরা এখান থেকে লেডিক সেল থেকে কি পাই, টেস্টোস্টেরন। এখান থেকে কি পাবো আমরা, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন। তাহলে এই যে হরমোনগুলো পেলাম এটা সবাই হচ্ছে স্টেরয়েড ধর্মী হরমোন, অর্থাৎ এটা লিপিড বা ফ্যাট ধর্মী, স্টেরয়েড ধর্মী। তাহলে এই যে স্টেরয়েড বা ফ্যাট ধর্মী হরমোন যেগুলো আমরা বলছি, তাহলে টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, তাহলে এগুলো কি লেডিক সেল থেকে তৈরি হচ্ছে, ফলিকুলার সেল থেকে তৈরি হচ্ছে, অ্যাডিপোসাইট সেলের মধ্যে আমরা সেখানে ফ্যাট ড্রপলেট বা ফ্যাট স্টোরেজ দেখছি। তাহলে এই ফ্যাটগুলো এলো কোথা থেকে, তাহলে এই কোষগুলোর মধ্যে নিশ্চয়ই কি আছে, এসিআর আছে। তাহলে যেখানে আমার ফ্যাট সংশ্লেষ হবে বা স্টেরয়েড ধর্মী হরমোন তৈরি করা দরকার হবে, তাহলে সেই কোষের মধ্যে আমাদের এসিআর বেশি প্রেজেন্ট থাকবে। তাহলে এটা হচ্ছে এসিআর এখানে প্রেজেন্ট থাকছে ওই কারণে। তাহলে এসিআর এর যদি আরো ফাংশন আমরা দেখি তাহলে এসিআর এর কি করে, গ্লাইকোজেনোলাইসিসও করে থাকে, গ্লাইকোজেনোলাইসিস অর্থাৎ গ্লাইকোজেনের ব্রেকডাউন করে। তাহলে গ্লাইকোজেনের ব্রেকডাউন কোথায় হবে, তাহলে সেটা যদি দেখা যায় আমাদের লিভারে, অর্থাৎ লিভার সেলের মধ্যে গ্লাইকোজেনোলাইসিসটা ঘটবে। তাহলে আমাদের লিভার সেলে কি বেশি থাকা উচিত, এসিআর। তাহলে যেখানে ফ্যাট সংশ্লেষ হবে বা আমাদের টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন এই যে স্টেরয়েড ধর্মী হরমোনগুলো তৈরি হবে, তাহলে সেখানেও থাকবে এসিআর। লিভার সেলে যেহেতু গ্লাইকোজেনোলাইসিস করে থাকে এসিআর, তাহলে লিভার সেলের মধ্যে থাকবে এসিআর। আরো যদি দেখা যায় এটা ডিটক্সিফিকেশন করে থাকে, ডিটক্সিফিকেশন ফাংশন আমাদের এসিআর করে থাকে, এটা আমরা জানি। তাহলে ডিটক্সিফিকেশন কি করে থাকে, যেমন বিভিন্ন ধরনের কার্সিনোজেনিক এজেন্ট, তাহলে তার বা টক্সিক এজেন্ট তাদের টক্সিসিটিটাকে কি করে দেয়, নষ্ট করে দেয়। যেমন আমরা एग्जांपल নিলাম যে বেঞ্চপাইরিন, বেঞ্চপাইরিন। তাহলে বেঞ্চপাইরিন যেটা আছে, তাহলে বেঞ্চপাইরিনে যে কার্সিনোজেনিক এফেক্টটা আছে, তাহলে সেটাকে কি করে দেয়, ডিটক্সিফাই করে দিচ্ছে কে, আমাদের এসিআর। তাহলে এসিআর এর কিন্তু ফ্যাট সংশ্লেষের সঙ্গে সঙ্গেও কি আছে, গ্লাইকোজেনোলাইসিসের ভূমিকা আছে, ডিটক্সিফিকেশনের ভূমিকাটা আমরা দেখব। এবার আমরা যদি এসিআর দেখি তাহলে এসিআর এর ক্ষেত্রে আরো কিছু বিশেষ আমরা বৈশিষ্ট্য দেখব, যে এসিআরটা যখন আমরা প্লান্ট সেলে দেখব, প্লান্ট সেলের ক্ষেত্রে তাহলে সেটা কি তৈরি করে, তাহলে প্লান্ট সেলে কি তৈরি করে, ডেসমোটিবিউল, ডেসমোটিবিউল। তাহলে ডেসমোটিবিউল যেটা তৈরি করছে, এই ডেসমোটিবিউলটা আসলে কোথা দিয়ে রান করে, তাহলে ডেসমোটিবিউলটা কি করে, রান থ্রু প্লাজমোডেজমাটা,
তাহলে আমরা প্লান্ট সেলে যে প্লাজমোডেজমাটা পড়েছি, তাহলে প্লাজমোডেজমাটা যে দুটো কোষের সাইটোপ্লাজমের মধ্যে কানেকশন, সেটা আসলে কি দ্বারা তৈরি? এসিআর দ্বারা তৈরি, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অর্থাৎ দুটো কোষ যদি আমরা দেখাই, তাহলে দুটো কোষ, এখানে একটা যে কোষ আছে প্লান্ট সেল, এখানে একটা কোষ আছে, তাদের মধ্যে যে প্লাজমোডেজমাটা কানেকশনটা আছে, তাহলে সেটা আসলে কি? এটা দুটো কোষের, এটা সেল এ, এটা সেল বি, তাহলে দুটো কোষের এসিআর, তাহলে এটা হচ্ছে দুটো কোষের এসিআর পরস্পরের সঙ্গে কানেক্ট থাকে সেই প্লাজমোডেজমাটার মধ্যে দিয়ে। তাহলে প্লাজমোডেজমাটার মধ্যে দিয়ে যে ডেসমোটিউলটা আমাদের দেখা যায়, বা ডেসমোটিউল দ্বারা যে প্লাজমোডেজমাটার একটা ফরমেশন হয়েছে, তাহলে সেটা আসলে কি? এসিআর দ্বারা তৈরি। এটা আমরা প্লান্ট সেলের ক্ষেত্রে যে প্লাজমোডেজমাটা দেখেছি, তাহলে সেখানে এক্সাম্পল দিলেই হয়ে যাবে। আর কি দেখা যায়? এসিআর যদি আমাদের মাসল সেলে থাকে, তখন তাকে কি বলা হয়? সার্কোপ্লাজমিক রেটিকুলাম। তখন সেটাকে আমরা বলে থাকি সার্কোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এই যে সার্কুলার রেটিকুলাম, তাহলে এটা কি করে থাকে? কন্ডাকশন অফ মোটর ইম্পালস, মোটর ইম্পালস। তাহলে মোটর ইম্পালসটাকে কন্ডাক্ট বা পরিবহন করে থাকে, অর্থাৎ পেশি সংকোচনের জন্য যে উদ্দীপনা, তাহলে সেটাকে পরিবহন করে থাকে, এটাকে বলা হচ্ছে মোটর ইম্পালস। তারপরে যদি দেখা যায় যে রিমুভাল অফ ল্যাকটিক অ্যাসিড, তাহলে আমরা কার ক্ষেত্রে বলছি? পেশি কোষের ক্ষেত্রে। তাহলে পেশি কোষের ক্ষেত্রে আমরা সেটাকে কি নাম দিয়েছি? সার্কোপ্লাজমিক রেটিকুলাম। দুটো কাজ করে, একটা হচ্ছে কন্ডাকশন অফ মোটর ইম্পালস, পেশি সংকোচনের জন্য যে মোটর ইম্পালস আছে সেটাকে কন্ডাক্ট বা পরিবহন করে থাকে। আর তারপরে যদি রিমুভাল অফ ল্যাকটিক অ্যাসিড, তাহলে পেশি কোষে যখন আমাদের সবাত শ্বসন হচ্ছে, তাহলে সবাত শ্বসন হতে একটা সময় অক্সিজেনটা যখন লস হয়ে যায়, বা অক্সিজেনটা যখন ডেফিসিয়েন্সি দেখা যায়, কেউ ধরো দৌড়াচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে তার পেশিতে আমাদের কি হবে? এটিপি উৎপাদনের জন্য সেলুলার রেসপিরেশন হবে। তাহলে সেলুলার রেসপিরেশন আমাদের কি হবে? সেখানে গ্লুকোজ শ্বসন বস্তু জ্বালিয়ে দেবো অক্সিজেনের উপস্থিতিতে, কিন্তু একটা সময় অক্সিজেন গুলো কি হবে? ঘাটতি হয়ে যাবে, এবং প্রচুর যখন সে ফাংশন করছে, দৌড়াচ্ছে, তার পেশি কোষে অক্সিজেনের ঘাটতির জন্য সেখানে অবাত শ্বসন শুরু হবে। এবং অবাত শ্বসনে যদি দেখা যায় সেখানে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন হবে। তাহলে সেই ল্যাকটিক অ্যাসিডটা মাসলে জমা হলে তার কি হবে? ফ্যাটিকনেস দেখা যাবে, অর্থাৎ সে একটা সময় আর দৌড়াতে পারবে না। তাহলে ফ্যাটিকনেসটা দূর করতে গেলে আমাদের ল্যাকটিক অ্যাসিডটাকে বার করে দিতে হবে। তাহলে সেই ল্যাকটিক অ্যাসিড রিমুভালের কাজ করে কি? আমাদের এসিআর মাসেলে যেটা প্রেজেন্ট আছে সেটা। আর আমাদের প্লান্ট সেলের ক্ষেত্রে যদি দেখি আমরা, যে প্লাজমোডেজমাটা আমরা পড়েছি, প্লাজমোডেজমাটার মধ্যে যে কানেকশনটা থাকে সেটা আসলে এসিআর এর কানেকশন, যেটাকে আমরা কি নাম বলি? ডেসমোটিউল। তাহলে ডেসমোটিউল তৈরি করেছে এসিআর দ্বারা। সেটা কার ক্ষেত্রে? উদ্ভিদ কোষের যে আমরা প্লাজমোডেজমাটা দেখি সেখানে। তাহলে এটা হচ্ছে এসিআর এর এক্সট্রা কিছু ফাংশন আর্কিলিক করে থাকছে এখানে, গ্লাইকোজেনোলাইসিস প্লাস হচ্ছে ডিটক্সিফিকেশন। তাহলে এটা গেল আমাদের এসিআর আরইআর এর ডিফারেন্স কোথায় পাবো, একই সঙ্গে তাদের ফাংশনটা দেখলাম। এবারে আমরা দুটো টার্ম একটু দেখে নেব। একটা হচ্ছে নিজেল বডি বা নিজেল গ্রানুল, একটা হচ্ছে নিজেল গ্রানুল। নিজেল গ্রানুল যদি দেখা যায়, তাহলে এটা হচ্ছে masses of RER in the cyton of neuron। তাহলে আমাদের নিউরন বা আমাদের স্নায়ু কোষের সাইটন বা কোষ দেহে যে নিজেল বডি ও নিজেল গ্রানুলের কথা আমরা বলছি, সেটা আসলে কিন্তু আরইআর এর গুচ্ছ। সেই জন্য বলছে মাসেস অফ আরইআর, সেটাকে আমরা কি বলে জানি? নিজেল বডি বলে জানি। আরেকটা যদি দেখা যায়, তাহলে আমরা এখানে দেখাচ্ছি যে মাইলয়েড বডি, মাইলয়েড বডি। তাহলে মাইলয়েড বডি হচ্ছে মাসেস অফ এসিআর। তাহলে এটা হচ্ছে এসিআর এর গুচ্ছ, যেটাকে আমরা মাইলয়েড বডি বলি। এবং সেটা কোথায় প্রেজেন্ট থাকে? ইন রেটিনাল সেল। তাহলে আমাদের চোখে যে রেটিনা আছে, সেই রেটিনাল সেলে যদি দেখা যায়, তাহলে সেখানে এসিআর এর গুচ্ছ দেখা যায়, যেটাকে আমরা মাইলয়েড বডি বলে থাকি। এবং নিজেল বডি কাকে বলা হচ্ছে? আমাদের নিউরনের কোষ দেহে যে আরইআর এর গুচ্ছ থাকে, মাসেস অফ আরইআর, সেটাকে আমরা নিজেল বডি বলি। তাহলে এই দুটো টার্ম একটু আমরা জেনে রাখবো। এবারে আমরা আমাদের আরইআর এসিআর এর ডিফারেন্স, তাদের ফাংশন আমরা দেখেছি। এবার ইন জেনারেল আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফাংশনটা দেখে নেব। এবার তাহলে ফাংশন অফ ইআর, তাহলে এবার আমরা ইআর এর ফাংশনটা ইন জেনারেল একবার দেখে নিই। তাহলে কি ফাংশন করছে? ফার্স্ট যদি দেখা যায় কম্পার্টমেন্টালাইজেশন, অর্থাৎ এরা ডিফারেন্ট কম্পার্টমেন্ট তৈরি করছে। কম্পার্টমেন্টালাইজেশন কিভাবে? এখানে যদি দেখা যায়, তাহলে আমাদের নিউক্লিয়ার মেমব্রেনের ভিতরে যে স্পেস, পেরিনিউক্লিয়ার স্পেস, তাহলে এখানে যদি দেখা যায়, তাহলে সিস্টার্নি স্পেসের সঙ্গে কানেক্টেড। সিস্টার্নি স্পেসটা যদি হয় টিউবুলার যে স্পেস, তার সঙ্গে কানেক্টেড। তাহলে ভিতরের দিকে একটা
টোটাল চেম্বার তৈরি হয়ে গেছে বা একটা কম্পার্টমেন্ট তৈরি হয়েছে, তাহলে এটা প্রেজেন্ট থাকছে কোথায়, সাইটোপ্লাজমের মধ্যে একটা আলাদা কম্পার্টমেন্ট রূপে অবস্থান করছে। তাহলে এর ভিতরে যে অ্যাক্টিভিটি হবে সেটা আমাদের সাইটোপ্লাজম দ্বারা এফেক্টেড হচ্ছে না, তাহলে এর মধ্যে স্বাধীনভাবে কাজকর্মটা হতে পারছে। অর্থাৎ এখানে আলাদা একটা কম্পার্টমেন্ট তৈরি করে, তাহলে সাইটোপ্লাজম একটা বড় চেম্বার, তার মধ্যে একটা আবার ডিফারেন্ট চেম্বার তৈরি করে নিয়েছে। ফলে এবারে এই যে টিউবুলার স্ট্রাকচার যেটা আছে তার ভিতরে যদি দেখা যায় তাহলে সেখানে স্পেসটা কি বলে, লুমিনার স্পেস, এবং যেখানে প্রেজেন্ট থাকছে সাইটোপ্লাজমে যেখানে প্রেজেন্ট থাকছে তাহলে লুমিনার স্পেসের বাইরে, অর্থাৎ এই যে টিউবুলার স্ট্রাকচার বা নেটওয়ার্ক তার বাইরে যদি দেখা যায়, তাহলে সাইটোপ্লাজমে যদি দেখা যায় তাকে বলা হয় এক্সট্রা লুমিনার স্পেস। তাহলে এই যে লুমিনার স্পেস যেটা তৈরি হলো তাহলে এটা একটা আলাদা কম্পার্টমেন্ট, সেই জন্য বলা হচ্ছে কম্পার্টমেন্টালাইজেশন করে থাকে আমাদের ইয়ার। তারপরে সেকেন্ড যদি আমরা দেখি তাহলে মেক framework টু দা সেল। তাহলে ফ্রেমওয়ার্ক তৈরি করছে কিভাবে, নিউক্লিয়ার মেমব্রেন থেকে যদি আমরা প্লাজমা মেমব্রেন পর্যন্ত দেখি তাহলে এখানে সিস্টার্নি, ভেসিকেল, টিউবুল সবাই মিলিতভাবে একটা নেটওয়ার্ক তৈরি করেছে। তাহলে এই যে নেটওয়ার্ক এটা তৈরি করলো তাহলে কোষকে কি করছে, সাইটোস্কেলিটনের মধ্যে সাপোর্ট দিচ্ছে, সেই জন্য আমরা কি বলছি, মেক ফ্রেমওয়ার্ক টু দা সেল, অর্থাৎ সেলের একটা নেটওয়ার্ক বা ফ্রেমওয়ার্ক তৈরি করছে। তারপরে যদি দেখা যায় যে আরইআর এসিআর তাহলে কি করছে, তাহলে আরইআর যদি দেখি তাহলে এটা মেইনলি কি করে, প্রোটিন, তাহলে আমরা এখানে লিখলাম আরইআর এন্ড ফ্যাট, এখানে লিখলাম এসিআর। তাহলে প্রোটিন এন্ড ফ্যাট সিনথেসিস, তাহলে প্রোটিন কোথায় তৈরি হচ্ছে, আরইআর এ, এসিআর এ কি তৈরি হচ্ছে, ফ্যাট তৈরি হচ্ছে। তাহলে প্রোটিন এন্ড ফ্যাটের সিনথেসিস করছে এন্ড দেয়ার ট্রান্সপোর্ট, তাহলে ট্রান্সপোর্টও করে থাকে, তাহলে তাদের সিনথেসিস প্লাস ট্রান্সপোর্ট। আর কি দেখছি এখানে যে কম্পার্টমেন্টালাইজেশন যখন হলো তাহলে এই যে আরইআর এর মধ্যে যখন প্রোটিন সিনথেসিস হবে এবং এসিআর এর মধ্যে যখন ফ্যাট সিনথেসিস হবে তাহলে সেটা এই চেম্বার বা কম্পার্টমেন্টের মধ্যে দিয়ে পাস করবে, তাহলে ট্রান্সপোর্ট হবে। সেই ট্রান্সপোর্ট যখন হচ্ছে তাহলে সেটা কোথায় ট্রান্সপোর্ট করতে পারে, নেইবারিং সেলে করতে পারে, অথবা নিজের কোষের মধ্যে যে বিভিন্ন অর্গানেলস আছে তার কাছেও যেতে পারে। যখন আমরা জিইআরএল সিস্টেম পড়বো, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, অর্থাৎ এন্ডোমেমব্রেন সিস্টেম, তাহলে এই তিনটে অঙ্গাণু বা অর্গানেলস মিলিতভাবে একটা সিস্টেম তৈরি করে যেটা বলছে জিইআরএল সিস্টেম। তাহলে সেখানে আমরা দেখব যে একটার সঙ্গে আরেকটা অর্গানেলস ইন্টারকানেক্টেড, অর্থাৎ এখানে যে আমাদের আরইআর যদি প্রোটিন তৈরি হয়, এসিআর যদি ফ্যাট তৈরি হয়, সেটা কিন্তু নেইবারিং সেলে ট্রান্সফার হতে পারে অথবা নিজের কোষের মধ্যে বিভিন্ন অঙ্গাণুর কাছেও সেটা ট্রান্সপোর্ট হতে পারে। নেক্সট ফাংশন যদি দেখা যায় তাহলে সেটা হচ্ছে যে ইয়ার মেমব্রেন হ্যাজ 30 এনজাইম, তাহলে প্রায় 30 রকমের এনজাইম আছে। তাহলে এখানে আমরা কি বলছি, এয়ার মেমব্রেন হ্যাজ 30 এনজাইম, তাহলে সেই এনজাইমগুলো কি করবে, বায়োসিনথেসিস, তাহলে বিভিন্ন ধরনের বায়োসিনথেসিস প্রসেসে তাহলে এনজাইমগুলো হেল্প করবে। যেমন আমরা কি বলতে পারি এনজাইমগুলো কি কি হতে পারে, যেমন এটিপিএস হতে পারে, ডিহাইড্রোজিনেজ হতে পারে, হতে পারে, ফসফেটেজ হতে পারে, এরকম বিভিন্ন এনজাইম, এরকম 30 এনজাইম প্রেজেন্ট থাকছে তারা বায়োসিনথেসিস করে থাকছে। তাহলে এআর এর মেমব্রেন যেটা আছে তাহলে তারা এখানে যখন কম্পার্টমেন্টালাইজেশন তৈরি করেছে তাহলে এই মেমব্রেনে যখন বিভিন্ন এনজাইমগুলো প্রেজেন্ট থাকবে তারা তাদের নির্দিষ্ট অ্যাক্টিভিটিটাকে নিয়ন্ত্রণ করতে পারবে। তাহলে এই জন্য বলা হচ্ছে এআর এর মেমব্রেনে 30 এনজাইম প্রেজেন্ট থাকছে যারা মেইনলি কি করে থাকে, বায়োসিনথেসিস ফাংশনটাকে কন্ট্রোল করছে। তারপরে ফিফথ যদি আমরা দেখি যে সেল প্লেট ফর্মেশন, তাহলে এটা প্লান্ট সেলের ক্ষেত্রে আমরা দেখব। তাহলে প্লান্ট সেলের ক্ষেত্রে যদি আমরা দেখি যখন তাহলে এটা একটা প্লান্ট সেল, তাহলে এর ক্ষেত্রে যখন সেল প্লেট ফর্মেশন হচ্ছে প্রথমে কি হচ্ছে, ইয়ার আর গলগি বডি ভেসিকেল গুলো বা আমাদের সেই সিস্টারি পার্টগুলো প্রথমে মিডলে এসে জমা হচ্ছিল সেই টুকরোগুলো। তাহলে প্রথমে তৈরি হয়েছিল আমাদের ফ্রাগমোপ্লাস্ট। তাহলে ফার্স্ট আমরা কি পেয়েছিলাম, তাহলে প্রথমে পেয়েছিলাম আমরা ফ্রাগমোপ্লাস্ট। তাহলে সেই ফ্রাগমোপ্লাস্টটা যদি দেখা যায় তাহলে ফ্রাগমোপ্লাস্টটা কি দিয়ে তৈরি, আমাদের ইয়ার গলগি বডি টুকরো দিয়ে তৈরি। অর্থাৎ এখানে ইয়ারের কথা যেটা বলো তাহলে তার এই সিস্টানি ভেসিকেল এখানে মিডলে এসে জমা হয়ে তৈরি করে ফ্রাগমোপ্লাস্ট থেকে তৈরি হয় সেল প্লেট। তাহলে এই সেল প্লেট যখন তৈরি হচ্ছে তারপর সেটা কনভার্ট হয়ে যাবে কিসে, মিডল লেভেলে যখন তৈরি করবে তাহলে এখানে যখন মিডল লেভেলে ফর্মেশন হয়ে যাবে তাহলে মিডল লেভেলের দুই পাশে কি জমা হবে, তাহলে এদিকে সেলুলোজিক ওয়াল ফর্মেশন, এদিকে সেলুলোজিক ওয়াল, অর্থাৎ সেলুলোজ
প্রাইমারি সেল ওয়াল ফর্মেশনটা হবে। কারণ এখানে সেল প্লেট ফর্মেশনে আমাদের কি হেল্প করছে, তাহলে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এখানে সাহায্য করছে। তাহলে এই হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের জেনারেল ফাংশন। তাহলে আমরা এই ভিডিও দেখে দেখলাম আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বেসিক ইনফরমেশন, তার লোকেশন, ডিসকভারি, তারপরে তার এলিমেন্টস গুলো অর্থাৎ ডায়াগ্রাম সহ তার স্ট্রাকচারটা দেখা হলো। তারপর আমরা টাইপস দেখলাম আরইআর এসিআর, তাহলে আরইআর এসিআর এর বেসিক ডিফারেন্স এবং তাদের লোকেশন প্লাস ফাংশনটা দেখেছি, এবং এসিআর এর কিছু এক্সট্রা ফাংশন আমরা সেখানে দেখেছি। এবং তারপর নিজাল বডি এন্ড মাইলয়েড বডি বলে দুটোটা আমরা দেখেছি। একটা হচ্ছে মাসেস অফ আরইআর, সেটাকে বলে যে নিজাল বডি কোথায় প্রেজেন্ট থাকছিল আমাদের সাইটন অফ নিউরন, নিউরনের সাইটন বা কোষ দেহতে প্রেজেন্ট থাকছিল। একটা হচ্ছে মাইলয়েড বডি, এটা হচ্ছে মাসেস অফ এসিআর প্রেজেন্ট ইন দ্য রেটিনাল সেল। এবং আমরা পেশি কোষের ক্ষেত্রে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে যদি দেখা যায় তাকে বলে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এই টার্মগুলো একটু আমরা জানবো, একই সঙ্গে আমরা জেনারেল ফাংশনটা দেখে নিয়েছি। তাহলে এই হলো আমাদের ইয়ার সম্পর্কিত ডিটেইলস ইনফরমেশন। থ্যাংক ইউ সো মাচ।